নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ৩৮তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। ত্রিপুরা থেকে শশীভূষণ হঠাৎ এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। বেশ ব্যস্ত সমস্ত ভাব। মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার কিশোরী পাটরানীকে সঙ্গে নিয়ে ভারতের রাজধানী পরিভ্রমণে আসবেন। তার বসবাসের সুবন্দোবস্ত করতে হবে। হাতে সময় বেশি নেই। মহীশূর, জয়পুর, পাতিয়ালা ইত্যাদি দেশীয় রাজ্যের মহারাজদের প্রত্যেকেরই নিজস্ব প্রাসাদ রয়েছে এই কলকাতায়। স্বাধীন ত্রিপুরার মহারাজ যে সে বাড়িতে থাকতে পারেন না। বর্ষাকালে ত্রিপুরায় নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব হয়। এক এক সময় গুমোট গরমে প্রাণ হাঁসফাঁস করে। বর্ষার সূচনাটি সেখানে তেমন মনোরম নয়। শোনা যাচ্ছে ইংরেজরা নাকি কলকাতা শহরে মশা দমন করেছে, রোগভোগ কমেছে। ওলাউঠা ডাকিনী ইংলণ্ডেশ্বরীর রাজত্বে উৎপাত করার সাহস পায় না। সাহেব চিকিৎসকদের সব রকম রোগই ডরায়। দেশীয়দের মধ্যে ডাক্তার রাজেন দত্ত, মহেন্দ্রলাল সরকার মৃতপ্রায় রুগীদেরও বাঁচিয়ে তুলছেন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার নবতমা পত্নীকে ব্রিটিশ রাজত্বের চাকচিক্য দেখাবার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য কলকাতায় আসতে চান বলে জানিয়েছেন। আরেকটি গূঢ় কারণ হলো, কিছুকাল হলো তিনি পেটের ব্যামোয় বেশ কষ্ট পাচ্ছেন। তার ব্যক্তিগত চিকিৎসকদের অভিমত, কিছুদিন জল হাওয়া বদল হলে তিনি উপকার পাবেন। সেই জন্যই বীরচন্দ্র ঠিক করেছেন তিনি বর্ষাকালের প্রথম মাসটা অন্তত এখানেই কাটাবেন। এত দ্রুত মহারাজের সম্মানের উপযোগী প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। ভালো পল্লীতে একটি সুদৃশ্য বাড়ি ভাড়া নিতে হবে। তেমন প্রয়োজন হলে ক্রয় করাও যেতে পারে। কলকাতায় পৌঁছবার পরদিন থেকেই শশীভূষণ গৃহ সন্ধানে বার হতে লাগলেন। ভরত তার সঙ্গী। ভরত বরাবরই শশীভূষণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছে। শশীভূষণের ভাগের সম্পত্তি তদারকি করে সে মূলধন বাড়িয়েছে এবং এখানকার ব্যবসায়ীদের হুন্ডি মারফত সে শশীভূষণকে টাকা পাঠিয়েছে নিয়মিত। ভরতের ব্যবস্থাপনায় শশীভূষণ খুবই সন্তুষ্ট। ভরত যে এখন প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করছে তাও তিনি জানেন। কিন্তু অনেকদিন পর ভরতকে দেখে তিনি রীতিমতন বিস্মিত। এ যেন এক সম্পূর্ণ পরিবর্তিত মানুষ। সেই লাজুক, ভীতু, বিহ্বল কিশোরটি যেন কোথায় হারিয়ে গেছে। বয়স বেশি না হলেও এখন সে এক লম্বা চওড়া যুবক। তার কপাল ও ওষ্ঠে আত্মবিশ্বাসের ভঙ্গি স্পষ্ট। তার গায়ের রং শ্যাম, কিন্তু অনেকের মধ্যে সে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। সে অবশ্যই একজন সুপুরুষ। রাজপরিবারের অনুপযুক্ত নয় সে। ভরতকে দেখে শশীভূষণ
একটা গোপন আনন্দ বোধ করেন। এ যুবকটি যেন তারই সৃষ্টি। ভরতের তো বাঁচার কথাই ছিল না। সেই গঞ্জের হাটে ভরতকে যে অবস্থায় তিনি দেখেছিলেন, দৈবাৎ দেখতে পেয়েছিলেন। যদি না দেখতেন তাহলে ভরত প্রাণে বাঁচলেও উন্মাদ হয়ে যেত, পথে পথে ভিক্ষে করে বেড়াতো। ভরতের কি মনে আছে, সে শুধু বিকারের ঘোরে পাখি সব করে রব, পাখি সব করে রব এরকম বলতো। এখন সে স্পষ্ট উচ্চারণে শেক্সপিয়র পাঠ করে। এ পৃথিবীতে যদি একটি প্রাণও রক্ষা করা যায়, তারও তো মূল্য কম নয়। কত প্রাণী তো অযত্নে অবহেলায় বিনষ্ট হয়। শশীভূষণ অকস্মাৎ এসে পড়ে ভরতের, যেন আরও একবার রক্ষা করেছেন। এই দাঙ্গা হাঙ্গামার রাতে ভরত ভূমিসুতাকে নিয়ে আবার এ বাড়িতেই ফিরতে বাধ্য হয়েছিল। আর কোথায় বা যাবে? তার আশঙ্কা হয়েছিল বাড়ির মেজকর্তা মণিভূষণ এবারে আর ভূমিসুতাকে নির্যাতনের শেষ রাখবেন না। গোধূলি বেলায় চুপি চুপি গৃহত্যাগ করেছিল ভূমিসুতা, ফিরে এসেছিল মধ্যরাতে। এ শুধু হুকুমের অবাধ্যতা নয়, তার দুশ্চরিত্রতার অকাট্য প্রমাণ। এই সঙ্গে ভরতের অনুপস্থিতি টের পেয়ে যদি 2 আর 2 4 করা হতো, তাহলে আর দুজনকেই হেনস্থার অবধি থাকতো না। ভরত অবশ্য সে রাতে মনে মনে তৈরি হয়েছিল। সে জানত শশীভূষণের বিনা নির্দেশে এই বাড়ি থেকে তাকে বহিষ্কার করার অধিকার কারুর নেই। ভূমিসুতার ওপর বেশি অত্যাচার করা হলে ভরত তাকে বারমহলে নিজের ঘরের পাশে বারান্দাটিতে আশ্রয় দিত। তারপর যা হবার তা হতো। কিন্তু সেরকম কিছুই ঘটল না। সেই রাতেই শশীভূষণ ফিরেছেন। তাকে নিয়ে অন্দরমহলে আদিক্ষেতা চলছিল অনেকক্ষণ। বিপত্নিক বা অবিবাহিত দেবরকে সব ভাতৃবধূই পছন্দ করে। তাকে নিয়ে 2 বউদিদি খাতিরের প্রতিযোগিতায় নেমেছিলেন। ভূমিসুতার খোঁজ পড়েনি তেমনভাবে। বাগানের পিছন দিকের দরজা দিয়ে ভূমিসুতাকে ঢুকিয়ে দিয়ে ভরত ফিরেছিল আরও পরে। শশীভূষণ জানতেও পারলেন না ভরতকে তিনি আবার কোন বিপদ থেকে উদ্ধার করলেন। সার্কুলার রোডে অনেক বড় বড় বাড়ি তৈরি হয়েছে। পার্সি ও আর্মেনিয়ানরা সেই সব বাড়ি ভাড়ার ব্যবস্থা করে। জানবাজার থেকে বউবাজার পর্যন্ত তৈরি হচ্ছে নতুন রাস্তা। সেখানেও গৃহ নির্মাণ শুরু হয়েছে। উত্তর কলকাতায় শোভাবাজার রাজবাড়ির আশেপাশেও কিছু ভাড়ার বাড়ি আছে। শশীভূষণ নানান বাড়ি দেখছেন ঘুরে ঘুরে। ভরতের সঙ্গে তার অনেক গল্প হয়। ভরতকে তিনি এখন মাস্টারমশাই বলতে নিষেধ করে দিয়েছেন। অনেক দিনই তিনি ভরতের শিক্ষক নন। তাছাড়া 16 বছরের বেশি বয়স হয়ে গেলে পুত্রের সঙ্গেও বন্ধুর মতন আচরণ করতে হয়। ভরত অবশ্য সবসময় তা মনে রাখতে পারে না। মাঝে মাঝেই সে দাদা বলে ডাকার বদলে স্যার বা মাস্টার মশাই
সম্বোধন করে ফেলে। যানবাজার দিয়ে হাঁটতে হাঁটতে শশীভূষণ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে ভরত, কলকাতা শহরে এখন নতুন কি হুজুগ চলছে বলতো? ভরত কি বলবে ভেবে পায় না। এর মধ্যে তার প্রেসিডেন্সি কলেজের গল্প বলা হয়ে গেছে অনেকবার। তার বন্ধুদের মেসের গল্প শুনিয়েছে। বঙ্কিম বাবুর সঙ্গে সে যে দেখা করতে গিয়েছিল তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে। কিন্তু হুজুগ কাকে বলে? গত মাসে ফরেপুকুর নামে এক স্থানে এক ধনী তেলির বাড়িতে একজন গুরুদেব এসেছিলেন। তার বুক ছাড়ানো লম্বা সাদা দাড়ি, মাথায় জট, ভুরু পর্যন্ত সাদা। তার নাকি বয়সের গাছ পাথর নেই। সেই পরিবারের 3 পুরুষের তিনি গুরুদেব। যদিও বহুকাল আসেননি, সম্প্রতি বদ্রিকাশ্রম থেকে তিনি সমতলে নেমে এসেছেন। সেই গুরুদেবকে নিয়ে যাগযজ্ঞের খুব ধুমধাম চলছিল। হঠাৎ একদিন আরতির ধুনুচির আগুন লেগে তার দাড়ি গেল পুড়ে। ভয়ে ও যন্ত্রণায় গুরুদেব নিজেই তার দাড়ি ধরে টান দিতেই সবটা উপড়ে চলে এলো। তখন বোঝা গেল তার দাড়ি নকল। রসিক ছোকরারা তার জটা ধরে টানাটানি করতেই বেরিয়ে পড়ল দিব্য তেরি কাটা চকচকে মাথা, তার ভুরুতেও চকখড়ি। অবিলম্বে আবিষ্কার করতে বিলম্ব হলো না, ওই ছদ্ম গুরুদেব আসলে ওই তেলি বাড়ির এক পুত্রবধূর পিস্তুত দাদা। বধূটির সঙ্গে আগে থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল। সেই টানে সে বিপদের ঝুঁকি নিয়েও চলে এসেছিল। গুরুদেবের ছদ্মবেশ ধরে সে এমন ভাব দেখাতো যেন সে নারী পুরুষের তফাতই বোঝে না। কিন্তু মামাতো বোনটির সেবা নেবার ছলে সে কয়েকবার তার সঙ্গে শয্যায় মিলিত হয়েছে। এই নিয়ে কয়েকদিন খুব হইচই চলল। ধনী বাড়ির কুৎসা সবসময়ই খুব মুখরোচক হয়। প্রেসিডেন্সি কলেজে ভরতের বন্ধুরা তর্ক করতে লাগল। ভণ্ড সাধুটিকে না হয় বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে, কিন্তু ওই নববধূটির বরাতে কি আছে? সেই রমণীটি সত্যিই অপরাধিনী কিনা তার প্রমাণ পাওয়া যাবে কিভাবে? এই বিতর্ক এখনো চলছে। অন্যান্য বাড়িতেও কিছু কিছু গুরুদেবের ওপর হেনস্থা শুরু হয়ে গেছে। একজন গুরুদেবের সত্যিকারের কাঁচা পাকা দাড়ি পরীক্ষার ছলে টেনে ছিঁড়ে দিয়েছে কয়েকটি কলেজ পড়ুয়া যুবক। এই ব্যাপারটি একটি হুজুগ হিসেবে গণ্য হতে পারে, কিন্তু ভরত তার মাস্টারমশাইয়ের সামনে এই কাহিনী বিবৃত করার যোগ্য মনে করল না। শশীভূষণ আবার বললেন, ব্রাহ্মরা যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে, তাই না? ভরত, তুই কোনো ব্রাহ্ম সমাজে যাতায়াত করিস নাকি? ভরত বলল, না, আমাকে টানে না। শশীভূষণের আমলে ছাত্ররা কোনো না কোনো সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হতো। নিছক
কলেজ আর বাড়ি এইটুকু গণ্ডির মধ্যে তারা আবদ্ধ থাকতো না। সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কোথায় যাস তুই? ভরত বলল, আমি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান সভায় মাঝে মাঝে লেকচার শুনতে যাই। শশীভূষণ বললেন, ডাক্তার সরকারের সঙ্গে আমাকেও একবার দেখা করতে হবে। তুই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সাধুকে দেখেছিস নাকি? ইন্ডিয়ান মিরর কাগজে প্রায়ই ওর কথা লেখে। ভরত বলল, হ্যাঁ দাদা, গত মাসে পরপর দুবার গেছি আমার এক বন্ধুর সঙ্গে। রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি, ওর মুখের গল্প শুনেছি। গ্রাম্য লোকের ভাষায় কথা বলে, সব ঠিক বুঝি না। তবে ওখানে নরেন নামে একটি ছেলেকে আমার খুব ভালো লেগেছে। আমার থেকে বয়সে বেশ কিছুটা বড়, কিন্তু সে যেন এক জ্যোতিষ্ক। সে কোনো কিছুই যাচাই না করে মেনে নেয় না, এমনকি প্রায়ই রামকৃষ্ণ ঠাকুরকে যাচাই করে। শশীভূষণ বললেন, নরেন কোন বাড়ির ছেলে? ভরত বলল, তা আমি ঠিক জানি না। তার নাম নরেন দত্ত। শুনেছি সিমলে পাড়ার দিকে থাকে। শশীভূষণ বললেন, এবার কলকাতায় থাকব। এখন আস্তে আস্তে সকলের সঙ্গে চেনা পরিচয় হবে। সকালে এক প্রস্থ বাড়ি দেখা হয়। তারপর দুপুরের দিকে ওরা দুজন আহারাদির জন্য ফেরে। ভরতের এখন গ্রীষ্ম অবকাশ, তাই কলেজে যাবার দায় নেই। শশীভূষণের মহল আলাদা হলেও কৃষ্ণভামিনী তাকে নিজের কাছে বসিয়ে খাদ্য পরিবেশন করেন। শশীভূষণ সেখানেও সঙ্গে নিয়ে যান ভরতকে। পাশাপাশি পাতা হয় দুজনের খাবার। এতদিন পর্যন্ত এ বাড়ির অন্দরমহলে ভরতের প্রবেশ অধিকার ছিল না। এখন ভরতের গতিবিধি অবাধ। ভরত সম্পর্কে শশীভূষণের মেজদাদার অনেক অভিযোগ আছে, কিন্তু এখন তিনি তা উত্থাপন করেন না। ভরতের প্রতি শশীভূষণের দুর্বলতা দেখে তিনি নিরস্ত হন। ব্যবসায়ের প্রয়োজনে ছোট ভাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ চাইবেন বলে মনস্থ করেছেন মণিভূষণ। দুই মহলে যাতায়াতের পথে ভূমিসুতার সঙ্গে এখন প্রায়ই দেখা হয় ভরতের। কথা হয় না বিশেষ, দুজনে দুজনের চোখের দিকে চায়। ভূমিসুতার দৃষ্টির আড়ালে যে বিষণ্ণতা, তা অনুভব করে ভরত প্রতিবারই ভাবে, এই দুঃখী মেয়েটিকে সে আর দুঃখ পেতে দেবে না, কথা দিয়েছে। কিন্তু এর ভবিষ্যৎ সম্পর্কে সে এখনো কিছু চিন্তা করেনি। শশীভূষণ এসে পড়ায় সব কিছু মুলতুবি আছে। ভূমিসুতা আস্তে আস্তে একটু সাহস বেড়েছে। সে আবার গোপনে গোপনে ভরতের ঘরে আসে, অবশ্য যখন ভরত থাকে না। সে আসে বই পড়ার টানে। বই পড়ার সঙ্গে সঙ্গে ভরতের ঘরের সব কিছু গুছিয়ে রাখে নিপুণ হাতে।
ভরত সে কোমল হস্তের স্পর্শ টের পায়। এখন আর সে বিরক্ত হয় না। টেবিলের ওপর একটি ছোট্ট রেকাবিতে সুপুরির কুঁচি ও মৌরি ভাজা রেখে গেছে ভূমিসুতা। ভরত সেদিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হঠাৎ তার গলার কাছে একটু বাষ্প জমে যায়। ভূমিসুতাকে নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করেছে। এতদিন তার কল্পনায় ভবিষ্যতের কোনো স্পষ্ট ছবি ছিল না। এখন তার একটি আকাঙ্ক্ষাই প্রতিদিন স্বপ্ন হয়ে আসে। স্বপ্নটি ফুলের মতো একটু একটু করে পাপড়ি মেলেছে। এ স্বপ্নের কথা ভূমিসুতাকে এখনো জানানো হয়নি, সেরকম সুযোগ পাওয়াও যায়নি। অবশেষে সার্কুলার রোডেই একটি বাড়ি পছন্দ হয়। 1.5 বিঘে জমি, পাঁচিল দিয়ে ঘেরা, মধ্যে বাগান ও পুরনো বড় বড় গাছ রয়েছে। গৃহখানি 2টি ভাগে বিভক্ত। সামনের অংশটি দোতলা, মোট 6খানি ঘর আছে। একতলার 3 দিকেই টানা বারান্দা। পিছনের দিকটি সামনের তুলনায় অনেক বেশি মূল্যবান সরঞ্জামে নির্মিত। ইটালিয়ান মার্বেল পাথরের মেঝে, প্রতি ঘরের জানলায় কাঁচ ও কাঠের 2 রকম পাল্লা। বাড়িটির এরকম আকৃতি বিশেষ উপযোগী। সস্ত্রীক আসবেন মহারাজ, তার বসবাসের জন্য খোলামেলা বাড়ি, সামনে থেকে সব দেখা যায় এমনটি মানাতো না। একটা অন্দরমহল দরকার। এই বেশ হলো। সামনের দিকে শশীভূষণ থাকবেন, তাকে পাকাপাকি এখানে থাকতে হবে। এরকমই মহারাজের নির্দেশ। একতলায় ত্রিপুরা রাজ্য সরকারের একটি দপ্তরও খোলা হবে। পিছনের দিকটি হবে মহারাজের অন্দরমহল। বাড়িটি পুরোপুরি পরিদর্শন করার পর ছাদে এলেন শশীভূষণ। একদিকে দেখা যায় আগাছা ভরা প্রান্তর ও জলাভূমি। খানিক দূরেই বড় টানা জালে মাছ ধরছে কয়েকজন ছেলে। তার কাছেই ধানের ক্ষেত, আর সার্কুলার রোডের অন্য পাড়ে অগণন নতুন নতুন গৃহ। এক একটি 3তলা বাড়ি যেন আকাশচুম্বী। 10-15 বছর আগেও কলকাতায় এত উঁচু বাড়ি ছিল না। ভরতের কাঁধে হাত রেখে শশীভূষণ বললেন, এবার তোর জন্য একটা থাকার জায়গা ঠিক করতে হবে। ভরত চমকে উঠে বলল, আমার জন্য? আমি এই বাড়িতে থাকব? শশীভূষণ হেসে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? এ বাড়িতে তোর আর পা দেওয়া দূরে থাক, এখানকার ত্রিসীমানার মধ্যেও তুই কখনো আসবি না। ত্রিপুরা থেকে কিছু কর্মচারী এসে এখানে থাকবে। তারা তোকে দেখলে চিনে ফেলতে পারে, আর মহারাজের নজরে পড়লে তোর ভাগ্যে আবার কি ঘটবে কে জানে। ত্রিপুরায় সরকারিভাবে তুই মৃত, তা জানিস তো? অন্যান্য রাজকুমারদের মুখে আমি সেরকমই শুনেছি। তোর নামটা এখানে এসে বদল করলেই ভালো হতো। একটু থেমে তিনি আবার বললেন, আমি আর একটা কথা চিন্তা করছি ভরত। আমার বাড়িতেও বোধহয় তোরা থাকাটা ঠিক হবে না। মহারাজ খামখেয়ালি মানুষ, রাজকীয় রীতিনীতি
অনেক সময়ই মানেন না। তিনি হয়তো বা কিংবা নিশ্চিতই কখনো আমার পৈতৃক বাড়ি দেখতে যেতে চাইবেন। ভরত বলল, তখন আমি লুকিয়ে থাকব? শশীভূষণ বললেন, মহারাজ কবে বা কখন যাবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। আমার আমন্ত্রণের তোয়াক্কা না করে নিজেই যদি হঠাৎ কোনো সকালে উপস্থিত হন, তুই মহারাজের চোখে না পড়লেও আমার সঙ্গে তোর সম্পর্ক রয়েছে, এটা কোনো ক্রমে জানাজানি হয়ে গেলে তোর বা আমার পক্ষে তা সুখকর হবে না। তুই অনেক দূরে বাগবাজার শ্যামবাজারের দিকে বাসা ভাড়া করে থাকতে পারবি। ভরত তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না। শশীভূষণ বললেন, তোকে অর্থ চিন্তা করতে হবে না। যতদিন পড়াশুনো চালিয়ে যেতে চাস চালিয়ে যাবি। তারপরও যতদিন না তোর নিজস্ব জীবিকার ব্যবস্থা হয় ততদিন তুই বৃত্তি পাবি। তোর বাসা ভাড়াও আমি দিয়ে দেব। স্বাধীনভাবে ভরত একটি নিজস্ব বাড়িতে থাকবে, এতে তার খুশি হওয়ারই কথা। মণিভূষণের সঙ্গে তার বনিবনা হবে না কোনো দিন। শশীভূষণ না থাকলেই আবার যখন তখন সংঘর্ষ বাঁধবে। ভরতের নিজস্ব বাড়ি হলে বন্ধুরা আসতে পারবে বিনা বাধায়, ইচ্ছে মতন রান্না করে খেতে পারবে। বাড়ির কাজের জন্য একটি লোক রেখে দিলেই চলবে। তবু ভরতের মনটা দমে গেল। ভূমিসুতার কি হবে? ভরত কথা দিয়েছিল সে ভূমিসুতাকে ছেড়ে যাবে না, কিন্তু ভূমিসুতাকে সঙ্গে নিয়ে যাবেই বা কী করে? তা যে অসম্ভব। পরদিন থেকেই ভরতের জন্য বাসার খোঁজ শুরু হলো। ভরত নিজেই একবার প্রস্তাব দিয়েছিল মুসলমান পাড়া লেনের মেস বাড়িতে সে ভর্তি হয়ে যেতে পারে, কিন্তু শশীভূষণের মেস বাড়ি পছন্দ নয়। তাছাড়া শিয়ালদা অঞ্চলটি বেশ কাছাকাছি হয়ে যায়। একজন উত্তর কলকাতায় বিডন স্ট্রিটের কাছে হরি ঘোষের গলিতে একটি ছোট বাড়ির সন্ধান দিল। একতলায় মশলার গুদাম, সেখানে সন্ধ্যের পর একজন দারোয়ান ছাড়া আর কেউ থাকে না। দোতলায় দুখানি ঘর, অল্প একটু খোলা ছাদ, অতিশয় ভদ্রপল্লী, কাছাকাছি কয়েকটি স্কুল ও কলেজ, সুন্দর পরিবেশ। বাড়িটির ভাড়াও তেমন বেশি নয়, 8 টাকা। আগে যে পরিবারটি সেখানে ভাড়া থাকত তাদের মহিম নামে ভৃত্যটি বেকার। সে আশেপাশে ঘুরঘুর করছিল, তাকেই কাজের জন্য নিযুক্ত করা হলো। সব কিছুই ঘটে গেল খুব দ্রুত। 2 দিনের মধ্যেই বাক্স প্যাঁটরা গুছিয়ে চলে যেতে হবে ভরতকে। ভূমিসুতা এখনো কিছুই জানে না। কি করে জানাবে তাকে? অন্দরমহল থেকে ভূমিসুতাকে ডেকে পাঠানোর প্রশ্নই ওঠে না। শশীভূষণ সব সময় কাছাকাছি থাকেন বলে ভূমিসুতাও কাজের ছলে ভরতের সামনে আসে না। ভূমিসুতাকে কিছু না জানিয়েই সে চলে যাবে। এই অসহায় মেয়েটির হাত ধরে ভরত বলেছিল, আমি তোমার পাশে থাকব। এখন কাপুরুষের মতন ভরত দূরে সরে যাবে। বই খাতা পত্র
বান্ডিল করে ভরত দড়ি দিয়ে বাঁধছে আর মনে মনে বলছে, এই সময় ভূমিসুতা তাকে সাহায্য করার জন্য এলেও তো পারত। ভূমিসুতা লেখাপড়া জানে, তাকে ঠিকানা দিয়ে গেলে সে চিঠি লিখতে পারবে। কিন্তু হঠাৎ কেন এসে পড়ছে না ভূমিসুতা? শশীভূষণের পাশাপাশি খেতে বসেছে ভরত। কৃষ্ণ ভামিনী পরিবেশন করছেন। একটু দূর থেকে ব্যঞ্জনের পাত্রগুলি এগিয়ে দিচ্ছে ভূমিসুতা। ভরত মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তার দিকে। চোখাচোখি হলেও ভূমিসুতা কয়েক মুহূর্তেই বেশি দৃষ্টি নিবদ্ধ রাখতে সাহস পায় না। এই বাঘের বাসার মধ্যে কি শুধু দৃষ্টি বিনিময়েও কথা বলা যায়? কৃষ্ণ ভামিনীর নজর অতি তীক্ষ্ণ। আঁচাবার সময় ভূমিসুতা শশীভূষণের হাতে জল ঢেলে দিল। সেটাই স্বাভাবিক। ভরত নিজেই জল নিচ্ছে। সে দেখতে পাচ্ছে ভূমিসুতার মুখের একটা পাশ। অনেক রাত পর্যন্ত বারান্দায় পায়চারি করল ভরত। যদি ছাদের কার্নিশে দেখা যায় ভূমিসুতাকে। কিন্তু পাশের ঘরে মণিভূষণ তার ছোট ভাইয়ের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করছেন। তাই ভূমিসুতা এদিক পানে আসতেই ভরসা পায় না। ভূমিসুতা আশা করে আছে শশীভূষণ নতুন বাড়িতে চলে গেলেই ভরতের সঙ্গে তার নিশ্চিন্তে দেখা হবে। পরদিন সকালেই ভরতের চলে যাবার কথা। বাড়ির মধ্যে এ কথাটা ঘোষণাও করা হয়নি। এ আর এমন কি ব্যাপার? একজন আশ্রিত ছিল, এখন সে বিদায় নিচ্ছে। মণিভূষণ শুধু জানেন, দাসদাসীরা টের পাবে কয়েকদিন পর। ভরতের জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা হয়েছে। শশীভূষণ আজ ভরতের সঙ্গে যেতে পারবেন না। ত্রিপুরায় এক কর্মচারী এসে পৌঁছবে দুপুরে। ভরতের বিছানাপত্র বাঁধা শেষ। তবু সে বারবার বারান্দায় এসে দাঁড়াচ্ছে। সত্যি সত্যি ভূমিসুতাকে কিছু না জানিয়ে সে চলে যাবে। অথচ এই সময় বাড়ির ভেতরে ওই একজন বিশেষ দাসীকে ছলছুতোয় ডেকে পাঠানো যায়। হঠাৎ ভরত দেখল অন্দর মহল থেকে তিনজন মহিলা ঘোমটায় পুরো মাথা ঢেকে নেমে গেলেন নিচে। সদর গেটের কাছে অপেক্ষা করছে একটি পালকি। কোনো গিন্নি গঙ্গা স্নানে যাচ্ছেন। আজ চন্দ্রগ্রহণ। ওই তিন রমণীর মধ্যে একজন ভূমিসুতা নয়। এমনই সর্বাঙ্গ আচ্ছাদিত যে বোঝার উপায় নেই। তবু চলার ভঙ্গিতে মানুষকে চেনা যায়। ভূমিসুতা গঙ্গা স্নানে যাচ্ছেন, তাহলে তো আর দেখাই হবে না। তিন রমণী যখন পালকির কাছে পৌঁছে গেছে, তখন ভরত মরিয়া হয়ে ডেকে উঠল, ভূমি, ও ভূমি। ভূমিসুতা হয় শুনতে পায়নি, অথবা শুনলেও তখন সাড়া দেবার উপায় নেই। শেষকালে সে ঢুকল পালকিতে। একবার ঘোমটা শুদ্ধ মুখ ফেরালো এদিকে। ভরত তার চোখ দেখতে পেল না। তবু সে একটা হাত তুলল। সেই হাতের মুদ্রায় বলতে চাইল, আমি আছি, তোমার জন্য আমি আছি। কিন্তু ভূমিসুতা বুঝতে পারল কি না কে জানে।
ভরতের বুকটা একেবারে খালি হয়ে গেল। এ কী করল সে? যে কোনো উপায়ে গতকাল ভূমিসুতার সঙ্গে দুটো একটা কথা বলা অবশ্যই উচিত ছিল তার। অবান্তর কিছু বললেও চলতো, তবু কথা বলা হতো। কিছুই বলল না সে। ভূমিসুতার নামে একটা চিঠি লিখে যাবে। যদি অন্য কারুর হাতে পড়ে, সে সম্ভাবনা খুব বেশি। ভরত চলে যাবার পর এ ঘরে যে কেউ এসে ঢুকতে পারে, চিঠি পেয়ে কেউ তুলকালাম করতে পারে। ইচ্ছে করে খাটের নিচে দুটি বই ফেলে দিল ভরত। এই বই নেবার ছুতোয় তাকে আরেকদিন আসতেই হবে। এই বই দেখে ভূমিসুতা কিছু বুঝতে পারবে না। শশীভূষণ তাড়া দিলেন। ভরতকে সব জিনিসপত্র গাড়িতে তুলতেই হলো। এ বাড়ির দ্বার তার জন্য বন্ধ হয়ে গেল। সে পা বাড়াচ্ছে অনিশ্চিতের দিকে। শশীভূষণকে প্রণাম করল ভরত। গাড়ি চলতে শুরু করার পর ভরতের বারবার মনে হতে লাগলো সে একজন প্রতারক। ভূমিসুতাকে সে মিথ্যে আশ্বাস দিয়েছিল। এত সংকোচ কিসের? ভূমিসুতাকে সে জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে পারত না। কিন্তু শশীভূষণ কি তা সমর্থন করতেন? সমাজ কি তা মেনে নিত? শশীভূষণের ওপর এখনও সে সম্পূর্ণ নির্ভরশীল। তার দাক্ষিণ্য না পেলে সে অনাথ। ভরতের চক্ষু জ্বালা করতে লাগলো। এরপর শশীভূষণ সার্কুলার রোডের বাড়ি সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। মহারাজ খবর পাঠিয়েছেন, তিনি শীঘ্রই আসছেন। নতুন নতুন আসবাব লাগবে। পালঙ্ক, আলমারি, আয়না থেকে শুরু করে পাপোশ পর্যন্ত সব কিছুর অর্ডার দেওয়া হয়ে গেছে। শশীভূষণ নিজে তদারক করছেন। একসময় তিনি অনুভব করলেন গৃহসজ্জায় কিছুটা মেয়েলি স্পর্শের প্রয়োজন। পালঙ্কটি ঘরের কোন দিকে রাখা হবে? আলমারির আয়নায় রোদ্দুর পড়লে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জানলায় কোনো রঙের পর্দা মানায়, তা মেয়েরা ভালো বোঝে। সেজন্য তিনি কৃষ্ণ ভামিনীর সাহায্য চাইলেন। বাড়ি সাজাতে মেয়েরা সবসময়ই ভালোবাসে, হোক না তা পরের বাড়ি। এ বাড়িতে এসে শশীভূষণের ব্যবস্থাপনা দেখে তিনি হেসেই বাঁচেন না। অনেক কিছুই আনিয়েছেন শশীভূষণ, কিন্তু ঘরগুলো দেখলে মনে হয় যেন জিনিসপত্রের গুদোম। সব কিছুই আবার সরাবার আদেশ দিলেন তিনি। রাস্তা থেকে ধাঙ্গর ডেকে বাড়ির সব আবর্জনা পরিষ্কার করিয়েছেন শশীভূষণ। কিন্তু শয়নকক্ষগুলি কি ধাঙ্গরের ঝাঁটায় শ্রী পেতে পারে? নিজের দাসদাসীদের আনিয়ে নিলেন কৃষ্ণভামিনী। তারা সারা বাড়ি ধোয়া মোছা করতে লাগলো। কোথাও একটু ঝুল কালির চিহ্ন মাত্র রইল না। মেঝের পাথরের পালিশ ফিরে এলো। কয়েকদিনের মধ্যেই বাড়িটির রূপ ফিরে এলো। হ্যাঁ, এখন রাজা মহারাজাদের বসবাসের যোগ্য হয়েছে বটে। সামনের দিকের দোতলায় হবে শশীভূষণের নিজস্ব আস্তানা। কৃষ্ণভামিনী এবার সেখানে মন দিলেন। ভবানীপুরের পৈতৃক বাড়িতে সব ব্যবস্থাও থাকতেও শশীভূষণকে থাকতে হবে এখানে। রান্নাঘর, স্নানের ঘর, শয়নঘর
সবই ঠিকঠাক করা দরকার। রান্নার একজন ঠাকুর নিযুক্ত হয়েছে। সে কোন পদের রাঁধুনি তা কে জানে। কৃষ্ণ ভামিনীর খালি মনে হয় তার দেবরটির সুখ স্বাচ্ছন্দ্যের অনেক ঘাটতি হবে এ বাড়িতে। বাড়ির অন্যান্য দাসদাসীদের মধ্যে ভূমিসুতার এখানে আসে কাজ করতে। একদিন কৃষ্ণ ভামিনী শশীভূষণকে বললেন, ঠাকুরপো, এই মেয়েটিকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। রান্নাবান্না জানে, ঘরের কাজ জানে, তোমার অনেক সাহায্য হবে। শশীভূষণ ভূমিসুতার দিকে তাকালেন। এখন তার মাথায় ঘোমটা নেই। সে দরজার একটি পাল্লা ধরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। শশীভূষণ ভূমিসুতার নাম ভুলে গেছেন। একদিন প্রবল জ্বরের ঘোরে এই মেয়েটিকে দেখেই যে তার অলৌকিক কিছু মনে হয়েছিল তাও বিস্মৃত হয়েছেন। বাড়ির কাজে তো অনেক দাসদাসী রাখতেই হবে। তাই তিনি বললেন, বেশ তো, ও যদি এখানে কাজ করতে চায় তো থাকুক। কৃষ্ণ ভামিনী বললেন, চাইবে না আবার কি? আমরা যেখানে বলবো সেখানে থাকবে। ওকে মাইনেও দিতে হবে না, শুধু খোরাকি দিলেই চলবে। শশীভূষণ একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বিনা মাইনেতে কাজ করবে কেন? কৃষ্ণ ভামিনী বললেন, ওকে সারা জীবনের বেতন দেওয়া আছে। একটু আধটু লিখতে পড়তেও জানে। তোমার হিসেবপত্র রাখতে পারবে। দেখো যেন টাকা পয়সা নয় ছয় না হয়। ভূমিসুতা এখানে রাখার একটা স্বার্থ আছে কৃষ্ণ ভামিনীর। তিনি এই মেয়েটিকে তার স্বামীর দৃষ্টি থেকে দূরে রাখতে চান। পুরুষের মন একবার উচাটন হয়েছিল, আবার যে হবে না তার ঠিক কি? এক সরাবার উপায় খুঁজছিলেন তিনি। তার স্বামীও মেয়েটির বেশি বেশি সেবা চান। তিনি আর আপত্তি করতে পারবেন না। তাদের এস্টেটের টাকায় কেনা এই ক্রীতদাসী তাদের পরিবারের একজনের কাছেই তো থাকছে। কৃষ্ণ ভামিনী বললেন, ভূমি, তুই আজ থেকেই এখানে রয়ে যা। তোর জামা কাপড় বিছানাপত্তর আমি পাঠিয়ে দেব ক্ষণ। মন দিয়ে কাজ করবি। রাজবাড়ির কাজ, ভুলচুক হলে গর্দান যাবে। এখন যা এখান থেকে। ভূমিসুতা সেখান থেকে সরে যেতেই কৃষ্ণ ভামিনী ভ্রুভঙ্গি করে বললেন, কি গো, ওকে পছন্দ হয়েছে? শশীভূষণ ভুরু তুলে বললেন, পছন্দ অপছন্দের কি আছে? তুমি রাখতে বলছো? তোমাদের কাছে অনেক দিন কাজ করেছে। কৃষ্ণ ভামিনী বললেন, ওর অনেক গুণ। ও মেয়ে বিদ্যে ধরি। দেখো বাবু, যেন মাথা ঘুরে না যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।